আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে ধারাবাহিক যে মডেল টেস্টের ক্লাস নিচ্ছিলাম আমি, ধারাবাহিক মডেল টেস্ট, আজকে বাংলা মডেল টেস্ট 3 এর ক্লাসটা আমি নিব। এটা এটা মোটামুটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ, বি এবং সি ইউনিটকে হাইলাইট করে হচ্ছে মডেল টেস্টটা নেওয়া হচ্ছে এবং হচ্ছে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে এই মডেল টেস্টটা আমরা হচ্ছে ধারাবাহিকভাবে নিচ্ছি। আমরা প্রথমেই স্লাইডের দিকে যাব এবং হচ্ছে ক্লাসের মধ্যে ঢোকার চেষ্টা করছি। প্রথম প্রশ্নটা অর্থাৎ 1 নাম্বার প্রশ্ন দেখো, বলছে যে কি, যে দ্বন্দ্ব সমাসের বিপরীতার্থক সমাস। কি বলছে? যে দ্বন্দ্ব সমাসের কি বলছে? দ্বন্দ্ব সমাসের বিপরীতার্থক সমাস। দ্বন্দ্ব সমাসের কি বলছে? বিপরীতার্থক সমাস। আমরা এমনিতে নরমালি হচ্ছে বিপরীতার্থক বলতে বিপরীতার্থক শব্দ অনেক সময় পড়ে থাকি, তাহলে কি ওই জিনিসের হচ্ছে অবশ্যই বিপরীত হওয়া লাগবে। তাহলে কি হচ্ছে, আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা জানি যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি হয়। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে হচ্ছে উভয় পদ প্রধান। কি হয়? উভয় পদ কি হয়? প্রধান হয়। প্রধান হয়। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ নিই, যে হচ্ছে বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, কি বলছে? বাইরে কি হচ্ছে? প্রচুর কি হচ্ছে? প্রচুর হচ্ছে কি ঝড় বৃষ্টি হচ্ছে। ঝড় বৃষ্টি হচ্ছে। এখন বাইরে প্রচুর ঝড় বৃষ্টি যখন আমি বলছি, তখন কি এই ঝড় বৃষ্টিটা কি? এই ঝড় বৃষ্টিটা আমার হচ্ছে দ্বন্দ্ব সমাস। এবং হচ্ছে আমি যখন বলছি যে ঝড় বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তখন কি ঝড়ও হচ্ছে, বৃষ্টি হচ্ছে। অর্থাৎ উভয় পদ প্রধানের কথা বলছিলাম, অর্থাৎ এই পদটা প্রধান, অর্থাৎ বৃষ্টিটাও প্রধান, এই পদও প্রধান, ওই পদও কি প্রধান। অর্থাৎ কোনোটাকে আমি বাদ দিতে পারছি না, অর্থাৎ উভয় পদই প্রধান। আর যখন আমরা বলছি যে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটা, আমরা অবশ্যই দেখব যে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস একটু হচ্ছে অপশন গুলোর মধ্যে একটু হালকা উল্টাপাল্টা হয়ে আছে। যে বলছে এটা হচ্ছে আমরা যদি ক ধরি, এটা ক আপাতত করছি, আমরা এটাকে ক করছি, এটাকে হচ্ছে কি ঘ করে দিচ্ছি। তাহলে বলছে যে যদি কি বলছে যে বহুব্রীহি সমাস, অর্থাৎ দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটা? বহুব্রীহি সমাস। আমরা জানি এই প্রশ্নটা আমরা কিভাবে বুঝি, আমরা আরেকটু বোঝার চেষ্টা করছি। বলছে যে বহুব্রীহি সমাসটা কি? বহুব্রীহি সমাস বলছে যে তৃতীয় পদ প্রধান, অর্থাৎ তৃতীয় পদ প্রধান। এখন তৃতীয় পদ প্রধান বলতে কি বোঝাচ্ছে? তৃতীয় পদ প্রধান বলছে যে আমরা যে দুইটা পদ ব্যবহার করছি, এই দুইটা পদের অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদ যখন আসছে, তখন কি আমরা সেটাকে হচ্ছে তৃতীয় পদ প্রধান বলছি। যে পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাই, তাহলে কি আমাদের হচ্ছে দ্বিগু সমাসও না, তারপরে তৎপুরুষও না, কি কর্মধারায়ও না। পরবর্তী প্রশ্ন আমরা যাচ্ছি। পরবর্তী প্রশ্ন বলছে কোন শব্দ দুটি স্ত্রীবাচক শব্দ আছে। আমরা জানি যে কোন শব্দগুলো, কিছু কিছু শব্দ আছে যেটা হচ্ছে দুইটা স্ত্রীবাচক শব্দ আছে। যেমন আমরা যদি একটা উদাহরণ নিই এখানে, যে বলছি যদি ভাই যদি বলি, ভাইয়ের হচ্ছে কি স্ত্রীবাচক, একটা হচ্ছে কি বোন হয়, আবার কি আরেকটা হচ্ছে কি হয়, আরেকটা হচ্ছে কি হচ্ছে ভাবি হচ্ছে, আরেকটা কি হচ্ছে ভাবি হয়। ভাই এবং হচ্ছে কি হচ্ছে ভাবি হচ্ছে। এবং পরবর্তী এই জায়গাটা দেখছি আমি হচ্ছে চাকর, যেটা চাকর হবে না, কারণ চাকরের স্ত্রীবাচক কি হচ্ছে? চাকরের স্ত্রীবাচক হচ্ছে, আচ্ছা এখানে বলছে চাকরের স্ত্রীবাচক কি? চাক রানী। চাকরের স্ত্রীবাচক কি? চাকরানী। পরে বলছে কবিরাজ হচ্ছে নিত্য, কি বলছে? নিত্য পুরুষবাচক শব্দ। কবিরাজ কি? কবিরাজ হচ্ছে নিত্য পুরুষ বাচক শব্দ। নিত্য পুরুষবাচক শব্দ। কবিরাজ কি? কবিরাজ হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। তাহলে এর কোন নিত্য পুরুষবাচক এবং নিত্য স্ত্রীবাচক শব্দ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, এবং নিত্য পুরুষবাচক যে শব্দটার কথা বলা হচ্ছে, এটার হচ্ছে সবসময় কি যেটা বলবে, অর্থাৎ নিত্য পুরুষবাচক মানে কি ওর কোনো স্ত্রীবাচক শব্দ আমরা পাই না। আচ্ছা, পরবর্তীতে বলছে মরদ শব্দের হচ্ছে স্ত্রীবাচক কি? মরদ শব্দের স্ত্রীবাচক হচ্ছে যে না। কি বলছে? মরদ শব্দের স্ত্রীবাচক হচ্ছে কি? মরদ শব্দের স্ত্রীবাচক বলছে কি? যে না। মরদ শব্দের স্ত্রীবাচক হচ্ছে যে না। এবং হচ্ছে পরবর্তী যে অপশনটা আছে, অর্থাৎ ক খ গ কোনোটাই নয়, ঘ নাম্বার আমাদের উত্তর। দাদা যেটা বলছে, দাদার কি বলছে? দাদার হচ্ছে দিদা আছে এবং হচ্ছে দিদি আছে। দাদার হচ্ছে দুইটা স্ত্রীবাচক শব্দ, একটা হচ্ছে দিদা, আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে দিদি। আচ্ছা, আশা করছি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী যে জায়গাটা আছে,
পরবর্তী যে জায়গাটা আছে বলছে দারোগা কোন ভাষার শব্দ, কি বলছে দারোগা, অর্থাৎ 3 নম্বর যে প্রশ্নটা আছে এটা হচ্ছে দারোগা কোন ভাষার শব্দ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যে দারোগা কোন ভাষার শব্দ বলছে। তো এই যে দারোগা যখন আমরা বলছি অর্থাৎ দারোগা কোন ভাষার শব্দ এটা আমরা দেখবো একটু। প্রথমে যেটা বলছে হিন্দি, হিন্দি হচ্ছে না আমাদের, কি হিন্দি হচ্ছে না এটা। পরবর্তী পর্তুগিজ, পর্তুগিজ হচ্ছে না। তারপর হচ্ছে তুর্কি, এটাও হচ্ছে না। পরবর্তী আচ্ছা সরি সরি তুর্কি, তুর্কিতে আমরা যেহেতু চলে এসেছি তুর্কি, এটা হচ্ছে কি দারোগা হচ্ছে তুর্কি, এবং তুর্কি ভাষার কিছু শব্দ আছে ফরাসি বা ফ্রান্সের যেটা আছে সেটাও হচ্ছে না। আমাদের বলছে যে তুর্কি অর্থাৎ তুর্কি ভাষার কিছু শব্দ আছে, যেমন হচ্ছে কি বাবা একটা তুর্কি শব্দ, বাবা গুরুত্বপূর্ণ কিছু শব্দ, বাবা একটা তুর্কি শব্দ। তারপর হচ্ছে সওগাত একটা তুর্কি শব্দ, সওগাত, সওগাত, সওগাত একটা তুর্কি শব্দ। তারপর হচ্ছে বলছে কুর্নিশ একটা তুর্কি শব্দ, কুর্নিশ, কুর্নিশ একটা তুর্কি শব্দ। আবার বলা হচ্ছে যে হচ্ছে এই যে জায়গাটা আছে অর্থাৎ এই যে তুর্কি শব্দ থেকে আমরা প্রচুর প্রচুর পরিমাণে প্রশ্ন দেখি, অর্থাৎ এটা হচ্ছে শব্দের যে শ্রেণী বিভাগ আছে এই অধ্যায়ের প্রশ্ন। আমরা আশা করছি এটা বুঝতে পেরেছো যে হচ্ছে কি আমরা এই জায়গাটা টোটালি হচ্ছে মুখস্থের একটা জায়গা। তোমরা হচ্ছে একটু যে গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো আছে প্রতিনিয়ত আসছে ওই শব্দগুলো একটু আত্মস্থ করার চেষ্টা করব। পরবর্তী যে জায়গাটা আছে পরবর্তী প্রশ্ন আসে বলছে দেখো যে কি প্রশ্ন আছে বলছে 26শে মার্চ, 26শে মার্চ, 26শে মার্চ হচ্ছে কি বলছে 26শে মার্চ হচ্ছে কি ধরনের শব্দ, 26শে মার্চ আচ্ছা কোন প্রকারের বিশেষণের কথা বলছে, বলছে 26শে মার্চ কোন প্রকারের বিশেষণ। এখন বলছে ক্রমবাচক, প্রথমে ক্রমবাচক বলতে গেলে আমরা একটু আসি যে বলছে প্রথমে বলছে ক্রমবাচক, ক্রমবাচক হচ্ছে না। আমি একটু পরে বলছি ভাববাচক বিশেষ্য বা ভাববাচক, এটাও হচ্ছে না। পরবর্তীতে বলছে উপাদানবাচক, উপাদানবাচকের মধ্যে কি আসে, উপাদানবাচকের মধ্যে আমরা জানি যে হচ্ছে বেলে মাটি, মাটির কলসি, এই টাইপের যে জিনিসগুলো আছে এটা হচ্ছে উপাদানবাচক বিশেষণ। এবং হচ্ছে তারিখবাচক, এটা দেখো যে 26শে মার্চ যখন আমরা বলি তখন কি 26শে কি তারিখ না, তারিখ অর্থাৎ পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এইভাবে যখন আস্তে আস্তে যাচ্ছে এবং হচ্ছে কি পরবর্তীতে 20-এ, 21-এ, 26-এ, এগুলো কি এগুলো হচ্ছে তারিখবাচক শব্দ বা হচ্ছে কি তারিখবাচক বিশেষণ। এখন আমরা যেটা বলছি যে ক্রমবাচকের যে বিষয়টা আছে ক্রমবাচকের দিকে আমরা তাকাবো এবং হচ্ছে ক্রমবাচক যেটা বলছে, ক্রমবাচকের যেটা বলছে যে ক্রমবাচক কোনগুলো, ক্রমবাচক হচ্ছে প্রথম, তারপর হচ্ছে কি দ্বিতীয়, এই টাইপের যে শব্দগুলো আছে। ক্রমবাচক কোনগুলা, ক্রমবাচক হচ্ছে এই টাইপের শব্দগুলো আমরা দেখে থাকি। পরবর্তী আমরা আসছি অর্থাৎ 26শে মার্চ কি, 26শে মার্চ হচ্ছে কোনটা আমাদের, আমাদের হচ্ছে তারিখবাচক বিশেষণ বোঝাচ্ছে। পরবর্তী প্রশ্ন বলছে প্রযোজক ক্রিয়ার অপর নাম কি। এটা হচ্ছে পদপ্রকরণ অধ্যায়ের একটা জায়গা যেটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়াপদ থেকে হচ্ছে প্রশ্নটা করেছে এবং বলছে বলছে প্রযোজক ক্রিয়ার অপর নাম কি। আমরা হচ্ছে প্রযোজক ক্রিয়ার অপর নাম হচ্ছে নিযন্ত্র ক্রিয়া, এটা জানি। তাহলে এগুলো হচ্ছে হচ্ছে না আমাদের, প্রথমতই হচ্ছে না। এবং হচ্ছে আমি যে এই যে প্রযোজক ক্রিয়ার অনেক সময় প্রশ্ন আসে যে নিচের কোনটা প্রযোজক ক্রিয়া, কোনটা প্রযোজক হচ্ছে প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, এই জায়গাটা আমি একটু জাস্ট হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি। একটা উদাহরণ নিচ্ছি বলছে মা শিশুকে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, দেখাচ্ছে বা দেখাচ্ছেন, তাহলে কি বলছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখন আমাদের প্রশ্ন এরকম ভাবে আসে যে মায়ের নিচে ডাক দিল, অথবা কি শিশুর নিচে ডাক দিল, অথবা কি চাঁদ দেখাচ্ছেন এটার নিচে ডাক দিল। তাহলে আলাদা আলাদা ভাবে ডাক থাকতে পারে, কোথায় বলছে আলাদা আলাদা ভাবে যদি ডাক থাকে তাহলে আমরা একটা একটা করে দেখব। প্রথমে বলছে যে মা কি, এখানে হচ্ছে মা হচ্ছে বচ, এখানে বলছে মা কি, এখানে বস, অর্থাৎ কি এই যে প্রযোজক যেটা অর্থাৎ প্রযোজনার কাজটা করছে, অর্থাৎ এটা হচ্ছে কি হচ্ছে প্রযোজক কর্তা। মা হচ্ছে কি, মা হচ্ছে প্রযোজক, প্রযোজক কি কর্তা। তাহলে মা হচ্ছে কি, মা হচ্ছে প্রযোজক কর্তা। এখন আমরা যখন শিশু বলছি বা শিশুকে যখন বলছি এটা কি, এটা হচ্ছে তার তত্ত্বাবধানে অর্থাৎ কি মায়ের আন্ডারে হচ্ছে কি শিশুটা হচ্ছে দেখার কাজটা করছে, এটা হচ্ছে প্রযোজ্য, প্রযোজ্য, প্রযোজ্য কি প্রযোজ্য কর্তা। পরবর্তী যেটা আমরা বলছে যে প্রযোজক ক্রিয়া, তাহলে প্রযোজক ক্রিয়া কোনটা, প্রযোজক ক্রিয়া হচ্ছে
এই যে চাঁদ দেখাচ্ছেন, এই যে চাঁদ দেখানোর যে জায়গাটা, এটা হচ্ছে কি বলছে, এটা হচ্ছে কি বলছে, প্রযোজক কি ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। আচ্ছা, তাহলে আশা করছি এটা বুঝতে পেরেছো। আমি আরো একবার বলছি যে প্রযোজক ক্রিয়ার অপর নাম হচ্ছে নিযন্ত্র ক্রিয়া। এরকম প্রশ্ন আমরা অনেকবার দেখেছি। প্রযোজক ক্রিয়ার অপর নামটা কি? অপর নাম হচ্ছে নিযন্ত্র ক্রিয়া। একটা বলছে, এবং হচ্ছে পরবর্তী যে জায়গাটা আসছে যে এই যে তিনটা জায়গা, অর্থাৎ হচ্ছে কি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা, শিশুকে যেটা বলছে বা শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা, এবং হচ্ছে দেখাচ্ছেন যেটা চাঁদ দেখাচ্ছেন বলছি সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। আচ্ছা, আশা করছি ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নের দিকে আমি যাচ্ছি। বলছে যে বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা? বলছে বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা? তাহলে বিনা বলতে হচ্ছে বিহনে বোঝায়, বা হচ্ছে কি বিহীন বোঝাচ্ছে, বিহীন। তাহলে বিহীন বোঝাচ্ছে মানে কোনো কিছু ছাড়া। তাহলে কোনো কিছু বিনে যখন বলছে তাহলে কি বিহীন, বা হচ্ছে কি বলছে ব্যতিরেক, ব্যতিরেক। তাহলে হচ্ছে বিহীন বা ব্যতিরেক, বা হচ্ছে কি আরেকটা আমরা বলতে পারি যে হচ্ছে কি ছাড়া। বিহীন বা ব্যতিরেক, বা আরেকটা আমরা বলতে পারি এটা হচ্ছে কি, এটা হচ্ছে ছাড়া। তাহলে আমরা আরেকবার আসি যে বলছে বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা। এখানে বলছে যে এই জায়গাতে হচ্ছে বিনে, যে বিনে কি, এটা হচ্ছে বিনে হচ্ছে একটা অনুসর্গ আমরা জানি। এই বিনেটার হচ্ছে অর্থটা চাওয়া হচ্ছে, তাহলে সঙ্গে না, প্রশ্নই আসছে না। আচ্ছা, আচ্ছা আমরা আসছি, বলছে সঙ্গে প্রশ্নই আসছে না, এটা উত্তর হওয়ার প্রয়োজনে না, প্রয়োজনে না। তাহলে হচ্ছে কি ব্যতিরেকে, ইয়েস ব্যতিরেকে, তাহলে আবশ্যিকতা না। তাহলে হচ্ছে বিনে যখন আমরা বলছি এটা হচ্ছে বিহীন হইতে পারে, ব্যতিরেক হইতে পারে, বা ছাড়া হইতে পারে। পরবর্তী আমরা হচ্ছে পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ হচ্ছে 7 নাম্বার প্রশ্ন, কি বলছে গবাক্ষ। এখন হচ্ছে বলছে যে এই যে ব্যুৎপত্তিগত, এই জায়গাটা আমরা আগে প্রথমে একটু দেখি। বলছে ব্যুৎপত্তিগত যে শব্দটা, এটা হচ্ছে আমরা ভাঙলে যেটা পাচ্ছি, বা হচ্ছে যেটা বলছে উৎপত্তিগত, উৎপত্তিগত। তাহলে বা অর্থাৎ উৎপত্তি, যেখান থেকে হচ্ছে উৎপত্তি হচ্ছে কোনো একটা শব্দের, যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেটাকেই বলছে ব্যুৎপত্তিগত বা উৎপত্তিগত। এখন যে গবাক্ষটা বলছে, এই গবাক্ষটা আমরা একটু দেখবো। যে বলছে গবাক্ষ, গবাক্ষটা কি বলছে, যে গবাক্ষ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? আমরা জানি এই গবাক্ষ শব্দের হচ্ছে ব্যবহারিক অর্থ হচ্ছে, ব্যবহারিক যে অর্থটা আছে গবাক্ষ শব্দের হচ্ছে ব্যবহারিক অর্থ কি বলছে, ব্যবহারিক অর্থ, ব্যবহারিক, ব্যবহারিক অর্থ, ব্যবহারিক অর্থ হচ্ছে কি, গবাক্ষ শব্দের ব্যবহারিক অর্থ হচ্ছে কি জানালা, জানালা। তাহলে গবাক্ষ শব্দের ব্যবহারিক অর্থ কি জানালা। কিন্তু আমার বলছে চেয়েছে কি ব্যুৎপত্তি, অর্থাৎ উৎপত্তিগত অর্থ হচ্ছে গবাক্ষ হচ্ছে গরুর চোখ। বলছে কি গরুর চোখ, দরজাও না, জানালাও না, তারপরে গরুর চাকাও না। তাহলে বলছে গবাক্ষ হচ্ছে গরুর চোখ, গো হচ্ছে কি গরু, এবং হচ্ছে কি পরবর্তী যে জায়গাটা বলছে এটা দিয়ে অক্ষ দ্বারা বোঝাচ্ছে চোখ, গবাক্ষ দ্বারা বোঝাচ্ছে কি গরুর চোখ। আশা করছি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী যে জায়গাটা, অর্থাৎ পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ 8 নম্বর প্রশ্নের দিকে যাই। আমি বলছি বেগম সুফিয়া কামাল কত সালে 21 পদক পান? বেগম সুফিয়া কামাল, তাহলে কি বেগম সুফিয়া কামালের আমাদের জানি যে একটা হচ্ছে কি রচনা আছে তাহারাই পরে মনে, এবং হচ্ছে এই যে বেগম সুফিয়া কামাল কত সালে হচ্ছে কি পেয়েছিল, 21 পদক পেয়েছিল। এটা আমরা একটু দেখবো কত সালে পেয়েছিল। 1975 সাল না, 21 পদক পায় নাই, 1976 সাল এটাই সঠিক উত্তর। 1977 সালটাও না, 1978 সালটাও না। তাহলে হচ্ছে বলছে যে বেগম সুফিয়া কামাল, বেগম সুফিয়া কামাল কত সালে হচ্ছে পেয়েছিল, এটা হচ্ছে পেয়েছিল হচ্ছে 1976 সালে। এবং পরবর্তীতে জায়গা হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার কত সালে পায়, একটু আমরা দেখি যে বাংলা একাডেমি, বাংলা একাডেমি, একাডেমি পুরস্কার, একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার কত সালে পায়? বাংলা একাডেমি পুরস্কার পায় হচ্ছে 1900 কত সাল, 1900 হচ্ছে কি 62 সালে, 62 সালে বাংলা একাডেমি পুরস্কার কত সালে পায়? 1962 সালে। তাহলে বেগম সুফিয়া কামাল কত সালে বাংলা একাডেমি 21 পদক পায়? সেটা হচ্ছে 1976। এবং তার হচ্ছে পাশাপাশি যে প্রশ্ন একটা আছে সেটা হচ্ছে কি বেগম সুফিয়া কামাল বাংলা একাডেমি পুরস্কার কত সালে পায়, সেটা হচ্ছে কত সাল, 1962 সাল।
পরবর্তী যে জায়গা আরো হচ্ছে আমরা এটা বলতে পারি যে বেগম যে সুফিয়া কামাল আছে, এটা হচ্ছে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নারী নারী লেখক, এবং হচ্ছে তার হচ্ছে সাজের মায়া, তারপর হচ্ছে কি উদাত্ত পৃথিবী, কেয়া আর কাটা, এই টাইপের যে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো আছে, আমরা এই গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো তার হচ্ছে জানার চেষ্টা করব এবং হচ্ছে আত্মস্থ করার চেষ্টা করব। পরবর্তী যে জায়গা বলছে কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, কি বলছে, যেখানে বলছে যে কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, অর্থাৎ এই যে জায়গাটা নেওয়া হয়েছে এটা হচ্ছে কি তাহারেই পরে মনে এই জায়গা থেকে, অর্থাৎ এই কবিতা থেকে নেওয়া হয়েছে। এবং কথাগুলো কোন কবিতার অন্তর্গত এটা বলছে আবার পুনরায়, কোন কবিতার অন্তর্গত, তাহলে কি তাহারেই পরে মনে, আমরা পড়েছি, যখন আমরা কবিতা পড়েছি তখন আমরা জানি যে এই কবিতা থেকে ওটা নেওয়া হয়েছে, তাহারেই পরে মনে। আচ্ছা, একটু ভুল আছে, যে হচ্ছে র হবে, কি বলছে তাহারেই পরে মনে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের হচ্ছে কোথা থেকে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে কোন কবিতা থেকে, বলছে কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, এটা হচ্ছে তাহারেই পরে মনে কবিতা থেকে নেওয়া হচ্ছে। সোনাত্তরী না, আমরা সোনাত্তরী প্রতিদানও না, বিদ্রোহীও না, তাহলে হচ্ছে আমাদের তাহারেই পরে মনে কবিতা থেকে নেওয়া হয়েছে। পরবর্তী যে জায়গাটা আছে খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা অপরিচিত মানেই হচ্ছে কি বাংলা প্রবন্ধের একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং হচ্ছে এই গল্পে হচ্ছে কে শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেলেন না, অর্থাৎ এই যে হচ্ছে কি অনুপমের যে মামা আছে তিনি হচ্ছে শম্ভুনাথকে হচ্ছে গাড়িতে তুলে দিতে গেলেন না, তাহলে হচ্ছে কি হচ্ছে আমাদের হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে অনুপমের মামা হচ্ছে গাড়িতে তুলে দিতে গেলেন না, এটা না, হরিশও না, বিনুদাও না, বলছে যে তাহলে কি অনুপমের মামা হচ্ছে কি এই যে অপরিচিত গল্পের যে শম্ভুনাথ, অর্থাৎ কল্যাণীর বাবা যিনি হচ্ছে কি পেশায় ছিলেন একজন ডাক্তার, তাকে হচ্ছে গাড়িতে তুলে দিতে এলো না, অর্থাৎ গেলেন না কে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে অনুপমের মামা। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্ন বলছে যে হচ্ছে মানব কল্যাণ, একটু আমরা দেখি, বলছে যে মানব কল্যাণ প্রবন্ধের কথা বলা হয়েছে। মানব কল্যাণ প্রবন্ধে ইসলামের নবী, কি বলছে, ইসলামের নবী ভিক্ষুককে কি কিনে দিয়েছিলেন, খেজুর না, ইসলামের নবী ভিক্ষুককে খেজুর কিনে দেন নাই, তারপর হচ্ছে রুটিও দেন নাই, তারপর হচ্ছে কোদালও দেন নাই, দিয়েছিল হচ্ছে কুড়াল, অর্থাৎ একজন ভিক্ষুককে কুড়াল কিনে দিয়েছিল এই জন্যই যে হচ্ছে সে হচ্ছে যেন ওই কাজটা করে স্বাবলম্বী হইতে পারে, অর্থাৎ ভিক্ষাবৃত্তি যে একটা হচ্ছে মানে হচ্ছে খারাপ কাজ, এটা থেকে যেন সে হচ্ছে কি নিজেকে স্বাবলম্বী করতে পারে, এই জন্যই হচ্ছে কি মানব কল্যাণ গ্রন্থ যেটা আছে আবুল ফজলের লেখা, মানব কল্যাণ হচ্ছে আবুল ফজলের একটা প্রবন্ধ, এবং হচ্ছে ইসলামের নবী ভিক্ষুককে হচ্ছে কি কিনে দিয়েছিলেন, একটা কুড়াল কিনে দিয়েছিলেন যাতে হচ্ছে সে স্বাবলম্বী হইতে পারে। পরবর্তী বলছে যে আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, কি বলছে, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, বলছে আমি কি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, এখানে ইসরাফিলের সিঙ্গার সঙ্গে কোন ধর্মের, আমরা জানি যারা ইসলাম ধর্মে আছে, তাহলে ইসরাফিল আলাইহিস সালামের যে সিঙ্গার যে বিষয়টা আছে, অর্থাৎ আল্লাহর হুকুমে তিনি আল্লাহ যখন হুকুম দিবেন তখন হচ্ছে কি সিংহাতে হচ্ছে কি ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুঁক দিবেন, এবং হচ্ছে কি পৃথিবী হচ্ছে কি ধ্বংস হবে, এবং হচ্ছে ধ্বংস এবং হচ্ছে পুনরুত্থানের যে বিষয়টা সেটা হচ্ছে এখানে বলা হয়েছে। এবং হচ্ছে এই যে জায়গাটা অর্থাৎ আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, এই ইসরাফিলের সিঙ্গার সঙ্গে কোন ধর্মের সম্পর্কের কথা বলা হয়েছে, এই যে ধর্ম, এই ধর্মটা অবশ্যই আমরা এটা বুঝতেই পারছি এতক্ষণে যে এই ধর্মটা হচ্ছে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম না, বৌদ্ধ ধর্ম না, খ্রিস্ট ধর্ম না, এটা হচ্ছে কি ধর্ম, ইসলাম ধর্ম। পরবর্তী যে জায়গাটা আছে অর্থাৎ হচ্ছে পরবর্তী যে প্রশ্নটা আছে বলছে দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যা আমরা জানি হচ্ছে প্রথমে আসি একটু দ্বিগু সমাস নিয়ে কথা বলি, এবং হচ্ছে সমাসের যাদের একটু সমস্যা আছে, আমার হচ্ছে এই
তৌফিক তাজ ইংলিশ এইড যে পেজটা আছে, এই জায়গাতে হচ্ছে কি এই যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে হচ্ছে আমরা হচ্ছে দ্বিগু সমাস অথবা অর্থাৎ সমাসের যে বিষয়গুলো নিয়ে পুরাটাই হচ্ছে ডিটেলস দেওয়া আছে। তোমাদের যেটা হচ্ছে সমস্যা মনে করছো তারা হচ্ছে কি এই যে সমাসের ক্লাসটা তোমরা হচ্ছে কি দেখে নিতে পারো। এবং হচ্ছে এখানে বলছে দ্বিগু সমাস, দ্বিগু সমাসের দিকে একটু আমরা যাই। বলছে প্রথমে কি বলছে, দ্বিগু সমাস, দ্বিগু সমাস নিষ্পন্ন বা সমাস নিষ্পন্ন পদটি, পদটি হচ্ছে কোন পদ হয়, দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি হচ্ছে কোন পদ হয়। আমরা একটা উদাহরণ নিই, বলছে চো বা চার রাস্তা সমাহার, সমাহার, চার রাস্তার কি, চার রাস্তার হচ্ছে কি, চার রাস্তার হচ্ছে সমাহার। এখন যখন আমরা চার রাস্তার সমাহার বলছি তখন কি বলছি, চো রাস্তা বলছি, তাই না, চো রাস্তা বলছি। এখন এই যে চো রাস্তা বলছি, এই চো রাস্তা বলতে আমরা কি বুঝি, চো রাস্তাকে একটা রাস্তার নাম না, একটা হচ্ছে এটা রাস্তার নাম, অর্থাৎ হচ্ছে কি এটা হচ্ছে নাউন বলছি, বা কি বাংলায় বলতে গেলে কি বলছি, এটা হচ্ছে কি বিশেষ্য, বাংলায় বলতে গেলে কি বলছি, এটা হচ্ছে বিশেষ্য পদ। অর্থাৎ আমরা অ্যান্সার পেয়ে গেছি অলরেডি, দ্বিগু সমাসের সমাস নিষ্পন্ন পদটি কোন পদ, এটা হচ্ছে কি বিশেষ্য পদ। তাহলে বিশেষণ হওয়ার সুযোগ থাকছে না, সর্বনামও না, আর ক্রিয়াতেও প্রশ্নই আসছে না। তাহলে আমরা দেখব যে আমরা হচ্ছে প্রশ্ন যখন দেখব যেন অপশনের আগেই যেন আমরা হচ্ছে কি এই প্রশ্নটা হচ্ছে ক্লিয়ার, ক্লিয়ার যে অ্যান্সার এটা যেন বের করতে পারি, এটা আমরা একটু দেখব। যেমন হচ্ছে কি এখানে প্রথমে বলছে সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়, অর্থাৎ কোনো একটা পদ হবে, তাহলে কি পদ আমরা জানি হচ্ছে বিশেষ্য পদ। আরো যদি আমরা বলি পঞ্চনদের সমাহার, পঞ্চনদী, তা এই টাইপের যখন পঞ্চনদী বলছি তাহলে কি পঞ্চনদটা বা পঞ্চনদীটা হচ্ছে কি এখানে হচ্ছে আমাদের হচ্ছে বিশেষ্য হয়ে যাচ্ছে। পরবর্তী যে প্রশ্নটা অর্থাৎ 14 নাম্বার প্রশ্ন, 14 নাম্বার প্রশ্ন খুবই সহজ ভাবে আসলে এসছে, এখানে যে অবস্থায় এসছে বলছে জল শব্দ, অর্থাৎ কি বলছে জল শব্দ, জল শব্দের সমার্থক শব্দ, জল শব্দের সমার্থক শব্দ কোনটি, এই টাইপের প্রশ্ন এসছে। এবং বলছে জল শব্দের সমার্থক শব্দ, অর্থাৎ জল শব্দের সমার্থক শব্দ কোনটি, এটাই চেয়েছে। আচ্ছা জল শব্দের সমার্থক শব্দ তো আমরা অনেকটাই জানি, যেমন হচ্ছে পানি একটা জল শব্দের শব্দ, কি পানি একটা কি পানি, আচ্ছা বলছে কি পানি, পানি কি পানি একটা হচ্ছে কি জলের একটা সমার্থক শব্দ, বাড়ি কি বাড়ি একটা হচ্ছে কি পানির শব্দ, তারপর হচ্ছে কি সলিল কি উদক কি তোয় কি তোয়। তাহলে হচ্ছে এই যে জায়গাগুলো আমি বললাম এটা হচ্ছে কি পানির, কি পানির হচ্ছে সমার্থক শব্দ। এখানে আমরা দেখবো যে সলিল শব্দের অর্থ হচ্ছে পানি, তারপর হচ্ছে বলছে উদক শব্দের অর্থ কি, এটা হচ্ছে পানি, নীর শব্দের অর্থ কি, এটা হচ্ছে কি এটা হচ্ছে পানি। তাহলে কি আমাদের অপশন কোনটা হয়ে যাচ্ছে, অপশন হচ্ছে কি অপশন হচ্ছে সবগুলোই হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যে কয়টা শব্দ দেওয়া আছে সলিল উদক নীর সবগুলোই কি সবগুলো হচ্ছে পানির সমার্থক কি শব্দ। পরবর্তী লাস্ট প্রশ্ন অর্থাৎ 15 নাম্বার প্রশ্ন আমরা একটু যাই। বলছে কর্মে যাহার ক্লান্তি নাই, অর্থাৎ এটা হচ্ছে কি বাক্য সংকোচনের জায়গা, বাক্য কি সংকোচনের জায়গায় বলছে কি যে কর্মে যাহার ক্লান্তি নাই, এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কোনটি বা কি। তাহলে আমরা একটু দেখবো যে ক্লান্তিহীন, না ক্লান্তিহীন না, বলছে কর্মে যাহার ক্লান্তি নাই এটা ক্লান্তিহীন না, তারপর অক্লান্ত এটাও না, অবিশ্রাম সেটাও না। পরবর্তী দেখো জানি আমরা হচ্ছে অনেকবারই এটা পড়ে এসেছি যে যার যার কর্মে যাহার ক্লান্তি নাই, কর্মে যাহার ক্লান্তি নাই তাকে কি বলে এক কথায়, এটা হচ্ছে অক্লান্ত কর্মী বলা হয়। কর্মে যাহার ক্লান্তি নাই তাকে কি বলা হচ্ছে, তাকে হচ্ছে অক্লান্ত কর্মী বলা হচ্ছে। আহ আশা করছি সবাই সহজেই বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থাকে, কোনো ধরনের যদি সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা হচ্ছে প্রশ্নটা হচ্ছে বোঝা মানে যে জায়গাটা বুঝতে পারছো না সেটা আমাকে প্রশ্ন করো, ইনশাল্লাহ আমি হচ্ছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আজকের মতো শুভকামনা জানিয়ে এবং হচ্ছে আগামী যে জায়গাটা আছে অর্থাৎ আগামী যে মডেল টেস্টটা আছে সেখানে হচ্ছে সবাইকে দেখার জন্য অনুরোধ করে আমি হচ্ছে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।